আচ্ছা ওই যেটা আমরা গত ক্লাসে পড়াছিলাম সেটাই শেষ করি আজকে আগে। ওয়েবটা কি রকম ছিল? y equal to বলতে পারবে? কোশ্চেন আছে না সবার কাছে? y equal to কি ছিল? ম্যাম হাফ সাইন 2 পাই 0.5 sin then অভি পড়াশোনা কি করো নাকি করো না? ম্যাম মোটামুটি করি। 50t minus 0.75x 75x একটা কোশ্চেন ছিল এখান থেকে দূরত্ব বের করা, তাই না? কি বের করা ছিল? দূরত্ব। তো আমরা শব্দের বেগ থেকে কি বের করেছিলাম? এখানে দূরত্ব বের করেছিলাম। আর আরেকটা কোশ্চেন হচ্ছে এরকম যে যদি এই যে ওয়েভটা এখানে মাঝখানে কি আছে? মাইনাস আছে। এখান থেকে দেখে কি মনে হচ্ছে? এটা একটা অগ্রগামী তরঙ্গ এবং এটা কোন দিক থেকে? বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এখন বলছে কি অপোজিট ডিরেকশন থেকে আরেকটা যদি ওয়েভ আসে এবং এদের উপরিপাতনের ফলে যে নিউ ওয়েভটা তৈরি হবে, নতুন যে ওয়েভ তৈরি হবে তার সমীকরণ কি রকম হবে? কথা কি বুঝতে পেরেছো? আবার বলছি আমি, এই যে ওয়েভ ইকুয়েশনটা আছে বা এই যে এটা কি এই যে অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ দেয়া হয়েছে, এই সমীকরণটা কোথা থেকে কোথায় যাচ্ছে? ধরো বাম দিক থেকে ডানের দিকে যাচ্ছে। এখন আরেকটা তরঙ্গ যদি অপোজিট ডিরেকশন থেকে অর্থাৎ ডান থেকে বামের দিকে আসে, তাহলে সেই ক্ষেত্রে যে নতুন তরঙ্গ তৈরি হবে তার সমীকরণ কি রকম হবে? যে নতুন তরঙ্গ তৈরি হবে তার সমীকরণ কি রকম হবে? আচ্ছা এখন দেখো, 2 মিনিট অপেক্ষা করি, সবাই এখনো আসছে। এবার শুরু করি আমরা। এখানে দেখো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। আরেকটা তরঙ্গ যদি এটা বাম থেকে ডানের দিকে যাচ্ছে, কারণ এখানে মাইনাস আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে বাম থেকে ডানের দিকে যাচ্ছে। আর আরেকটা তরঙ্গ ডান থেকে যদি বামে আসে এবং এদের উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গ তৈরি হবে, আমরা জানি সে তরঙ্গটা কোন ধরনের তরঙ্গ তৈরি হবে? দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে কোন ধরনের তরঙ্গ তৈরি হয়? স্থির তরঙ্গ তৈরি হয়। এই স্থির তরঙ্গের ইকুয়েশন কি রকম হবে? এটাই হচ্ছে আমরা আজকে বের করব। এখন দেখো এই ওয়েভ ইকুয়েশন থেকে আমরা কি রকম করেছিলাম মনে আছে নাকি? 0.75 ডিভাইড যদি করি, এটা কি y1 ধরলাম, তখন কি রকম হবে ইকুয়েশনটা? 5 sin 0.75 2 দিয়ে যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে কত হয়? তোমাদের কি সবার মাইক খারাপ? কথা বলছো না কেন? 0.75 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? মুশফিক 0.25 1.5 পাই 50t মাইনাস হচ্ছে x। এখন এটা একটা সমীকরণ। তাহলে আরেকটা যেটা অপোজিট থেকে আসবে সেই ওই তরঙ্গের ইকুয়েশন কি রকম হবে বলো? অপোজিট ম্যাম 15 নিচে এখানে 0.75 হবে না? কিসের নিচে? 50 এখানে ম্যাম ব্র্যাকেটের ভিতরে ম্যাম। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা কি করব? ঠিক আছে, তো হ্যাঁ, তাহলে 0.75 এখানে তো আমরা যখন 0.75 দিয়ে কমন নিব তখন আমরা কি করব বলেছিলাম? 50 কে ডিভাইড করে ফেলবো। হ্যাঁ, 50 কে ডিভাইড করে, থ্যাংক ইউ সামি। 50 দিয়ে যদি আমরা এটাকে 50 কে ডিভাইড করি আমাদের কত এসেছিল মনে আছে? গত ক্লাসে আমরা করেছিলাম 66.67, তাই না? আবার একটু করে দেখো ভুল হচ্ছে কিনা। 66.67, তাই তো? আমি জি ম্যাম। এরকম ছিল তো, তাই না? আচ্ছা, তাহলে 0.75 দিয়ে যখন আমরা 2 কে মাল্টিপ্লাই করে ফেলবো, তার মানে 50 কে আমরা কি করছি? 0.75 দিয়ে ডিভাইড করছি। 0.75 দিয়ে যদি 50 কে ডিভাইড করি, ম্যাম এটাকে 2ft এর সমীকরণের সাথে কেন তুলনা করলাম না? জি বাবা, ওই যে s
sin 2t minus 2 pi by 2x ওই সমীকরণের সাথে কেন তুলনা করলাম না? এটা কোনো তুমি কোনো কারণ নাই, মানে ওইটা দিয়েও করতে পারো। তোমরা যদি চাও তাহলে ওই সমীকরণ দিয়েও আমি করে দেখাতে পারি। আচ্ছা ম্যাম, তাহলে দুইটা দিয়ে করে কোনটা, দেখাই। দুইটা দিয়ে করে দেখাবো? ম্যাম আগে এটা দিয়ে করেন, তারপর ওইটা হ্যাঁ দিয়ে ওকে, দেখাই। কোনো সমস্যা নাই, তাহলে ওটা দিয়ে পরে আমরা করে দেখাবো। যে কোনো ভাবে তুমি সমীকরণকে যে কোনো ভাবেই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা একটু রেসপন্স করো, তাহলে ভালো হবে। তারপরে তো নিজেরাও যদি একটু দেখে আসো, নাইলে তো আসলে ক্লাস করে কোনো লাভ নাই। আচ্ছা 0.5 0.5 তাহলে sin এখানে কি হবে 1.5 pi 66.67 t plus x। ঠিক আছে, তো এই একটা সমীকরণ, এই দুইটার উপরিপাতনের ফলে এটা যাচ্ছে ধরো বাম থেকে ডানের দিকে, এই যে এদিকে, আর আরেকটা কি হচ্ছে ফিরে আসছে, তাহলে কি হয়ে যাচ্ছে, একটা স্থির তরঙ্গ হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো এই স্থির তরঙ্গের ইকুয়েশন কিরকম হবে, তাহলে দুইটা তরঙ্গকে আমরা প্লাস করে ফেলবো। যখন এই দুইটা প্লাস করে ফেলবো, y = হচ্ছে y1 প্লাস আমরা কি করতে পারি, y2 করে ফেলতে পারি। তাহলে এই দুইটা প্লাস করো, 5 sin 1.5 pi 66.67 t minus x plus sin 1.5 pi 66.67 plus x। এখন দেখো, এখানে 0.5 আছে বিস্তার। আচ্ছা এই যে এই পুরাটুকু আমরা এটাকে কি ধরেছি, c, আর এই পুরাটুকুকে আমরা কি ধরবো, d। কথা বুঝতে পেরেছো? এই যে এখানে a sin, এখান থেকে এ পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের c, আর এখান থেকে এ পর্যন্ত পুরাটাই কি আমরা ধরেছি, d ধরেছি। তো এখন ফর্মুলা আমাদের কিরকম, sin c plus sin d। আমি এই সাইডে একটু লিখে দিচ্ছি, যারা নতুন জয়েন করেছো বা আগে খেয়াল করোনি তারা আবার করো। sin c plus sin d এর ফর্মুলা কি, 2 sin c plus d divided by 2 into cos c minus d divided by 2। এটা হচ্ছে sin c plus sin d এর ফর্মুলা। আবার বলছি, sin c plus sin d equal to 2 sin c plus d divided by 2 cos c minus d divided by 2। এখন দেখো এই ফর্মুলাতে a তো নাই, তাই না? তাহলে এই বিস্তার এটাকে আমরা কি করব, কমন নিয়ে নিব। নেওয়ার পর হলো আমাদের কি থাকবে, sin c plus sin d থাকবে। এখন আমরা এটাকে কমন নিয়ে নিচ্ছি। উপরের ইকুয়েশনগুলো আমি একটু মুছে ফেললাম, আর তোমরা হচ্ছে sin c আর d এর ইকুয়েশন সবাই পারো অবশ্যই। তাহলে আমি এটা কি করছি, মুছে ফেলছি। এখন দেখো আমরা যদি এই যে 0.5 কে কমন নিয়ে নিই, 0.5 কমন নিলাম, হ্যাঁ, নেওয়ার পর আমাদের সূত্র কি কি থাকবে, তাহলে sin c প্লাস sin d থাকবে। তো আমাদের সূত্রে 2 আছে, তোমরা ইচ্ছা করলে এই 2টাকে আমরা সামনে লিখছি, 2 দিয়ে এই 0.5 কে মাল্টিপ্লাই করে ফেললে 1 আসবে। ইচ্ছা করলে এই 1 লিখতেও পারো, নাও লিখতে পারো, বা তোমরা এইভাবে ইকুয়েশনটাকে রেখে দিতে পারো, 2 into 0.5। কেন এটা রাখতে পারো, কারণ আমরা যখন স্থির তরঙ্গ বের করেছিলাম তখন আমাদের স্থির তরঙ্গের যে বিস্তার আসছিল সেটা আসছিল 2a cos 2 pi by lambda into x, তাই না? তো 2a ব্যাপারটা ছিল কিন্তু ওই ইকুয়েশনের মধ্যে। তো ওইটার সাথে যদি মিল রাখতে চাও তাহলে তোমরা চাইলে এখানে 2 into 0.5 টাকে রেখে দিতে পারো, বা এটা যদি বাদও দিয়ে দাও, কারণ 2 into 0.5 মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তো রাখতেও পারো, বাদও দিয়ে দিতে পারো। আচ্ছা আমি এখানে রেখে দিচ্ছি, হয়তো টেস্ট পেপার বা বইতে দেখবা যে বাদও দিয়ে দিয়েছে, আবার কোনো জায়গায় হচ্ছে বাদ দিয়ে আবার রাখে, তো প্রয়োজন নেই, তুমি ইচ্ছে করলে এটা এবার সাথে রেখে দিতে পারো। তাহলে সূত্রে 2 আমাদের
0.5 আমাদের হচ্ছে কমন না। আচ্ছা এখন এরপরে 2 sin, আমরা এখানে কি লিখতে পারি, উপরের ইকুয়েশন, এই ইকুয়েশনেও আছে হচ্ছে 1.5 পাই, এই ইকুয়েশনে 1.5 পাই আছে, তাহলে 1.5 পাই আমরা দুই জায়গা থেকে কমন নিয়ে নিতে পারি, তাহলে 1.5 পাই। এখন লিখবো হচ্ছে c প্লাস d, এই যে এটা হলো আমার c আর এটা হচ্ছে d, তাহলে 0.5 c তেও ছিল d তেও ছিল 1.5, এজন্য 1.5 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে 66.67 t মাইনাস x প্লাস হচ্ছে এখানে ব্র্যাকেটটা উঠাই দিই আমরা, প্লাস 66.67 প্লাস x divided by 2 cos 1.5 by 66.67 t minus x minus 66.67, এখানে একটা t আছে, t মাইনাস যদি এখানে থাকে তাহলে ভেতরে কি হয়ে যাবে, আবারও মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড বাই 2। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা দেখো, আবার বলি তোমাদেরকে, এখানে sin c প্লাস sin d, তাহলে আমরা কি লিখলাম, 2 sin, এই 0.5 টা হচ্ছে আমরা যেটা কমন নিয়েছি সে কমনের 0.5, তাহলে 2 sin এই যে c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। একটু মিলিয়ে দেখো, প্রথমটা c প্লাস d, ম্যাম এখানে তো আমরা সিটা ধরছি তো এই 1.5 পাই থেকে। এখানেও তো 1.5 থেকে, এই দুইটা ইকুয়েশনের মধ্যে আছে দেখি গুণ আকারে আছে, তো এটা আমরা এখানে জাস্ট কমন নিয়ে নিয়েছি, তো এই পুরাটাই তো আমাদের তাই। যদি আমরা একবার এই 0.5 এটার সাথে লিখতাম, লিখে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0.5 এটার সাথেও লিখতাম, কিন্তু গুণ আকারে আছে তো আমরা এটাকে তো কমন নিয়ে নিতে পারি, তাহলে ইকুয়েশন জি ম্যাম। বেশি ঝামেলা হয় না, ঠিক আছে। এখনো আছে ওটা সি বা ডি এর মধ্যেই আছে, সি বা ডি এর অংশ এটা অবশ্যই, তাহলে আমরা শুধু কমন নিয়েছি, এটাই। সামনে যে 2টা এটা কি কমন নিয়েছেন নাকি কোনটা আলাদা বাবা, করে লিখেছেন? আমি যে 2 * 0.5 এই 2টা কি কমন নিয়েছেন নাকি আলাদা করে লিখেছেন? এটা সূত্রের এটা হলো সূত্রের এটা সূত্রের সূত্রের 0.5 হচ্ছে কমন। ম্যাম তাহলে এই দুইটা কি 0.5 মানে 0.5 তো কমন, হ্যাঁ, কিন্তু এই 2টা কি এটার সাথে থেকে তাহলে ম্যাম কমনের হ্যাঁ। মতো হয়ে যাচ্ছে না? আমরা তো এখানে সবকিছু তো আসলে গুণ আকারে থাকে, এইজন্য হচ্ছে তুমি পাশাপাশি লিখলে তো অসুবিধা নাই। আমরা যখন sin c আর d এর ফর্মুলা করেছিলাম তখন অবি এভাবে লিখেছিলাম, খেয়াল করো মনে আছে কিনা, আমি এই জন্য বলেছিলাম স্থির তরঙ্গের ফর্মুলাটা তোমরা মুখস্থ করবে, একেবারে ওই অনুযায়ী আসছে। অবি খেয়াল করো, a sin c a sin c ধরো এরকম, তারপরে হচ্ছে প্লাস a sin d, এটাই তো ছিল আমাদের স্থির তরঙ্গের জন্য ইকুয়েশন, তাই না? সি এর জায়গায় টয়েস পাই বাই ল্যামডা যা যা থাকে সেরকমই পুরোটাকে আমরা সি ধরলাম, আর যা যা ছিল পুরোটাকে ডি ধরলাম। এখন আমরা যদি এ কমন নিয়ে নিই তখন কি থাকবে, sin সি প্লাস sin ডি থাকবে, তাই না? এখন আসো সূত্র, এটা কিসের সূত্র ম্যাম? sin সি প্লাস ডি এর সূত্র। এ আসলো সামনে। এ কমন নিয়েছি, এর তো সামনে আসবে না, এখানে যখন কমন নিয়ে এরকম স্টেপ বাই স্টেপ দেখেন, এটুকু কি আমরা বুঝতে পারবো না? অবশ্যই তো বুঝতে পারবো। অভি, আমি আগে শেষ করি তারপরে দেখো এখানে কি আছে। মানে আপনি 0.5 কমন নিয়েছেন, তারপরে সূত্রের কারণে ওখানে 2 গুণ হয়েছে। প্রথমে কমন নিয়েছি, এজন্য আমরা এখানে একটা স্টেপ কম করেছি, এই কারণে তোমাদের এলোমেলো লাগছে। মিস আবার ক্লিয়ার করে দিচ্ছি, তুমি বুঝতে পারবে। এই যে sin c প্লাস a sin d, a sin c প্লাস a sin d, এটাই তো আমাদের মেইন ফর্মুলা ছিল। একটা ছিল y1 আর একটা ছিল হচ্ছে y2, y2 ছিল হচ্ছে a sin c, c মানে সবকিছুই যা যা থাকবে ইকুয়েশনে। আচ্ছা এখন a sin d, a যখন কমন নিয়ে নিব তখন আমাদের কি থাকবে, sin c প্লাস sin d থাকছে। এখন sin a ইনটু sin c প্লাস sin d এর ফর্মুলা কি, একটু আগে লিখেছি আমরা, 2 sin c plus d by 2 sin c plus d by 2 into cos c minus d by 2। এখন অভি দেখো, এই যে এখানে প্রত্যেকটা জিনিসই কি আছে, গুণ আকারে আছে না? তাহলে এই যে a into 2, এটাকে আমরা 2a লিখতে পারি না? 2a sin c plus d divided by 2 cos c minus d divided by 2। বুঝতে পেরেছো বাবা?
অভি ম্যাম এখন রেসপন্স করো। ম্যাম গুণ আকারে আছে দেখে ম্যাম ওইটাকে মানে এভাবে সাজায় লেখা যায় এখন। মানে যেহেতু এই সবই আমাদের গুণ, এখানে কিন্তু প্লাস নাই। প্লাস কোথায়? ওই যে ব্র্যাকেটের ভিতরে, শুধুমাত্র সি আর ডি এর মধ্যে। এছাড়া এ 2 তারপরে বিস্তার দেন সাইন কজ সব কি আছে? গুণ আকার আছে। এই জন্য তুমি রিপ্লেস করতে পারবা এক জায়গা থেকে আরেক জায়গায়। কথা বুঝতে পেরেছো? এখন দেখো এটাই আমরা হচ্ছে একটা স্টেপ কম লিখেছি। জাস্ট এখানে সরাসরি আমরা এই 0.5 তো আমাদের কমনের আছে, আর ফর্মুলার আছে হচ্ছে 2। এই দুটো একসাথে কি করেছি? 2টাকে জাস্ট আমরা আগে নিয়ে এসেছি, কারণ আমাদের সি তরঙ্গের যে ফর্মুলা ছিল সেখানে 2টা আগেই ছিল। ওই ফরম্যাটে ফেলার জন্যই হচ্ছে আমরা এটাকে এইভাবে সাজিয়েছি। এটাই আর কিছু না। এখন দেখো বাকিটা তোমরাই করতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। এখন দেখো তাহলে আমরা এই দুই লাইন মুছে ফেলি। এখানে 2 ইনটু 1.5 2 ইনটু 0.5 এটাকে আমরা উঠিয়েও দিতে পারি, কারণ আমরা 2 ইনটু 0.5 করলে কত হয়? আমাদের 1 হয়। তো আমরা এটা লিখতেও পারি, না লিখতেও পারি। যদি আমরা এটাকে রেখে দিই তাহলে আমাদের স্থির তরঙ্গের যে ফরম্যাটটা আছে বা হচ্ছে স্থির তরঙ্গের যে বিস্তার, সেখানে আমরা 2 ইনটু 0.5 বিস্তারটা দেখাতে পারবো। এই জন্য এটা আমরা এখানে ইচ্ছা করলে রাখতেও পারি। রাখলে এই কোয়েশ্চেনটা আরো বেশি সুন্দর হয়, আর চাইলে হচ্ছে না রাখলেও কোনো অসুবিধা নেই। এখন দেখো এরপরের লাইনটা আমরা কি করতে পারি? ধরো আমরা রেখে দিচ্ছি, কোনো কোনো বইতে আমি বললাম তো কোনো কোনো বইতে এটা কি করবে? 2 ইনটু 0.5 কে ওরা বাদও দিয়ে দিতে পারে, যেহেতু এখানে 1, আর তোমরা ইচ্ছা করলে রাখতে পারো। আচ্ছা এখন দেখো এখানে x কাটা যায়, থাকে কি? থাকে হচ্ছে 66.67, আর এখানেও থাকছে 66.67। তো দুইটা 66.67, এটাকে তো যদি আবার 2 দিয়ে ডিভাইড করো কি থাকবে? 66.67 ই থাকবে, তাই না? এটা আর এটা যোগ করে হ্যাঁ, যদি ঠিক 2 আছে। দিয়ে ভাগ করি আমাদের কি থাকবে? একই থাকবে, 66.67 ই থাকবে। আবার এখানে নিচের ইকুয়েশনটার মধ্যে কাটা যাচ্ছে কি? এটা কাটা যাচ্ছে। এখানে কি থাকবে? -2x থাকবে, -2x -x আর -x -2x ডিভাইডেড বাই 2 2 যদি কাটা যায় Minus তাহলে x। -x। তাহলে দেখো cos θ ইকুয়াল টু হলো cos θ, cos θ ইকুয়াল টু কি? cos θ। তাহলে ইকুয়েশনটা কি হয়? আমার সাথে সাথে তোমরা লিখো তো। অভি বলো sin কি লিখতে পারি আমরা তাহলে? অভি ম্যাম 1.5 হ্যাঁ 1.5 পাই ইনটু 1.5 66.670। হ্যাঁ, এটাকে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি 66.670। হ্যাঁ, এটা ইনটু cos কি থাকছে? 1.5 পাই, আর সাথে কি থাকছে? শুধু x থাকছে। মাইনাস x। হ্যাঁ, -x টা না, cos মাইনাসটা প্লাস হয়ে শুধু যাবে। x। হ্যাঁ, শুধু প্লাস cos x x হবে। থাকবে। এই যে, এরকম এটাকে ব্র্যাকেটে রেখে দিতে পারো। এই হয়ে গেল আমাদের স্থির তরঙ্গের সমীকরণ। তো আমরা যেটা করেছিলাম, cosটাকে আমরা সামনে নিয়ে এসেছিলাম। তো আমরা cosটাকে সামনে নিয়ে যাই। 2 ইনটু 0.5 cos 1.5 ইনটু x, আর কি থাকবে এখানে? sin 1.5 বাই 66.670। এই হচ্ছে আমাদের স্থির তরঙ্গের ইকুয়েশন। তোমরা চাইলে এইটুকুও রেখে দিতে পারো, এরপরে বা হচ্ছে এই পুরোটাকে তুমি বিস্তার হিসাবে দেখাও। তাহলে এই পুরোটা যদি আমাদের বিস্তার হয়, তাহলে বিস্তার a ইকুয়াল a sin 1.5 বাই 66.670 এই হয়ে গেল। এখন তুমি cos এর আলাদা সাথে করে যে পাইটা ছিল ওইটা কই গেল? এরকম দেখাতে পারো যে অতএব স্থির তরঙ্গের বিস্তার a ইকুয়াল টু দাঁড়াও একটু মুছে নিই। ম্যাম cos এর সাথে ম্যাম পাই ছিল একটা, ওইটা কই গেল? জি বাবা, ম্যাম cos 1.5 পাই ছিল না, ওইটা কই গেল? এই যে 1.5 পাই, আর এই পুরাটাকে তো আমরা বিস্তার করেছি, স্থির তরঙ্গের বিস্তার। cosটাকে এদিকে নিয়ে এসে স্থির তরঙ্গের যে বিস্তার a sin 1.5 বাই 66.670, আর এই পুরোটা কি আমাদের বিস্তার। এই যে এর ভ্যালু হচ্ছে 2 ইনটু 0.5 cos 1.5x। ম্যাম এখানে যে এখান থেকে ম্যাম পাইটাকে কি ম্যাম আলাদা রাখছি?
কোনটা বুঝি নাই? ম্যাম 2 ইনটু 0.5 cos 1.5x, এখান থেকে পাইটাকে আলাদা রাখছি। ও না না, আলাদা করে না, সরি সরি, এটা ভুলে উঠানো হয় নাই, তুমি দিয়ে দিবে এখানে, এটা অবশ্যই পাই থাকবে। এই পুরাটাই হচ্ছে আমার বিস্তার এ। ম্যাডাম ওইখানে cos এর পরে মাইনাস এক্স আসছে, কিন্তু cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু থিটা, এই কারণে আমরা cos x বসাই দিই। হ্যাঁ শুধু cos, কারণ x টাই এখানে থিটা। আচ্ছা এখন দেখো, আচ্ছা ম্যাম, এটা আপনি কোন সমীকরণের সাথে মিলাবেন? স্থির তরঙ্গের সমীকরণ। যে y ইকুয়াল টু a sin 2 pi by lambda vt, এটা? হ্যাঁ vt - x দিয়ে vt। স্থির তরঙ্গ কি পড়েছো নাকি? আগে আমাকে বলো তো প্রত্যেকে, যদি স্থির তরঙ্গের সমীকরণ মেমোরাইজ না করো, যদি 2-3 বার 4 বার প্র্যাকটিস না করো, তাহলে এই ম্যাথগুলো পারবে না। আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছি, প্রমাণ করতে আমি সাধারণত বলি না, কিন্তু স্থির তরঙ্গ বলেছি যে একেবারে সমীকরণ, সুস্পন্দবিন্দু, নিস্পন্দবিন্দু সবকিছু মুখস্থ রাখতে হবে। ম্যাম আমি মিলাইতে পারতাছি না কোন সমীকরণ। তুমি স্থির তরঙ্গ পড়েছো স্বামী? ম্যাম আপনি যা পড়েছেন আমি তাই পড়ছি, এর বাইরে না। বই খুলো তো দেখি, বই খুলো, এখন স্থির তরঙ্গ বের করো। কেন মিলবে না বলো? এটা তো একটা ম্যাথ। এখানে তো ওই বইয়ের যে ফর্মুলা, সেখানে তো তোমার সংখ্যা দেয়া নাই, সেখানে তো টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স এরকম করে দেওয়া। আচ্ছা আমার হাতের সামনে অবশ্য বই নাই। ম্যাম এইখানে দুইটা স্থির তরঙ্গে ম্যাম দুইটা সমীকরণ ম্যাম, y ইকুয়াল টু a sin 2 pi by lambda vt, আর বিস্তারের ক্ষেত্রে a ইকুয়াল টু 2a cos 2 pi by lambda x। হ্যাঁ, তো তুমি এটার সাথে মিলাও। এই যে এই এখন এই স্থির তরঙ্গের বিস্তার কি আসে? আচ্ছা y ইকুয়াল টু স্থির তরঙ্গের জন্য কি আসে আমাদের? a sin, আমি তার বইটা নিয়ে তোমাদের সাথে মিলাই দেখাচ্ছি, 66.67t। আচ্ছা এইগুলো আমাদের স্থির তরঙ্গের সমীকরণ। কারণ কি এটা স্থির তরঙ্গ কেন? এখানে কিন্তু মাইনাস অন্য কিছু নাই, এখানে কোণের ভেতরে কিন্তু মাইনাস দিয়ে, অর্থাৎ পথ পার্থক্য নাই। যখন পথ পার্থক্য থাকবে না তখন বুঝতে পারবে এটা স্থির তরঙ্গের সমীকরণ। আর এখানে a ইকুয়াল টু কত আসে? a ইকুয়াল টু আসে হচ্ছে 2 ইনটু 0.5, এটা আমরা রেখে দিয়েছি cos 1.55, এই যে ইনটু কি x। এখন তুমি এটাকে সামি নাটক থেকে বইয়ের সাথে মিলাও, দেখবে যে মিল পাবে। এক মিনিট, আমি বইটা বের করি। ওদের কাছে তো নতুন বই নিশ্চয়ই। হ্যাঁ, স্থির তরঙ্গের সমীকরণ বের করো সামি। পেজ নাম্বার হচ্ছে 600 পেজ। পেজ বের করেছো সামি? কবি বাকিরা যারা জি ম্যাম বের বের করছি। করেছো? হ্যাঁ, এখানে কি আসছে? স্থির তরঙ্গের সমীকরণটা দেখো তো, sin c প্লাস sin d করার পরে y ইকুয়াল টু কি আসে? a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt আসে না? জি ম্যাডাম, এটাই আসছে। সামি রেসপন্স করো। ম্যাম খুঁজতাছি। 682। আমি কখন থেকে বলতেছি তুমি বইটা একটু বের করবে, বই বের করছো না কেন? ম্যাম এই যে 600 পেজে আসছি ম্যাম, মানে কই খুঁজে পাই না। একবার উপরেই 9.13 সমীকরণটা দেখো। 9.1 ইকুয়েশন দেখো, স্থির দুইটা যোগ করার পরে একটা স্থির তরঙ্গ চলে আসে না আমাদের? হ্যাঁ হ্যাঁ। তো সেই সমীকরণে দেখবা, তুমি উপরের দিকে কেন দেখবা? উপরের দিকে তো sin c প্লাস c d করা একদম স্পষ্ট ভাবে। এই দেখো যে cos মাইনাস থিটা আসে, cos মাইনাস থিটা, আর এখানে আসে হলো মাইনাস x, সবই পুরো মিল আছে। এরপরে দেখো a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt। এখন তুমি এই সমীকরণে দেখো a sin এইটুকু হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা 1.5 পাই, এটা হচ্ছে কি টুয়াইস পাই বাই ল্যামডা। আর এখানে আছে কি সাথে vt। আমরা গতকালকে বের করেছিলাম v এর ফর্মুলা, v এর কত আসছিল মান? 66.67 আসছিল না? এই যে দেখো 66.67t। গতকাল যে ম্যাথ করেছিলাম, গতকাল মানে হচ্ছে গত ক্লাসে যে ম্যাথ করেছিলাম, সেখানে কি ছিল? vt ছিল এই, এটা হচ্ছে
ফর্মুলাতে সি তরঙ্গের বিস্তার এ সাইন, তারপরে এটা হচ্ছে কি 1.5 পাই, এটা হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা। আর ম্যাডাম তাহলে ল্যামডার মান 1। 1 কেন, তুমি এটাকে টুয়াইস পাই বাই ল্যামডার সাথে কম্পেয়ার করো, তাহলে দেখবে যে ল্যামডা চলে আসবে। টুয়াইস পাই বাই ল্যামডার সাথে কম্পেয়ার করবে। কথা বুঝতে পেরেছো? জি ম্যাডাম বুঝতে পারছি। 66.670 ওইটা কি x? হ্যাঁ, এটা হচ্ছে ভি 66.67 ভিটি। আমরা গত দিনের ম্যাথের মধ্যে কি বের করেছিলাম? ভি ভি কত বের হয়েছিল আমাদের? 66.67 বের হয়েছিল না? মনে আছে তোমাদের? জি ম্যাম। ম্যাম আপনি সমীকরণটা একটু লিখে দিবেন। কোন সমীকরণটা? ম্যাম এই যেটার সাথে তুলনা করতেছি। তুলনা করতেছি কি? এটা তো আমরা এই সমীকরণ দিয়ে একটা জিনিস তোমরা মনে করো, সেটা হচ্ছে ওখানে ছিল টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি আর ছিল এক্স, তাই না? ভিটি ভিটি প্লাস এক্স, কিন্তু আমরা কি এখানে ভিটি রেখেছি, টুয়াইস পাই বাই ল্যামডা রেখেছি? আমাদের এখানে তো সবগুলো ভ্যালুতে আসছে। তো ওইখানে ওই ফরম্যাটের মধ্যে তো এখানে তো সরাসরি ভিটি বা সরাসরি ল্যামডা লেখা থাকবে না, এখানে ভ্যালু দিয়ে লেখা থাকবে, তাই না? এখন আমরা এটাকে কোন সমীকরণের সাথে তুলনা করেছিলাম? আমরা স্থির তরঙ্গ যখন বানিয়েছি, স্থির তরঙ্গ যখন আমরা টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি দিয়ে বানিয়েছি, তখন আমাদের কি রকম এসেছিল? এসেছিল হচ্ছে a y equal to a sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি। এটা এসেছিল না স্থির তরঙ্গের সমীকরণ? জি ম্যাম। এটা এসেছিল তো, এটার সাথে তুমি এটা মিলাই দেখো না, একদমই তো মিল আছে। এই যে y জি a ম্যাম সেম একবারে। ভালো হয়ে আছে, এই যে sin a 1.5 পাই, এই যে টুয়াইস পাই বাই ল্যামডা। এখানে যদি পাই না থাকতো তাহলে তুমি এখানে একটা অসঙ্গতি পেতে। এখানে পাই আছে না, তুমি যদি টুয়াইস পাই বাই ল্যামডা আর 1.5 পাই এই দুটো কম্পেয়ার করো, এখান থেকে ইজিলি তুমি ল্যামডা বের করে ফেলতে পারবে। এরপরে দেখো এই সমীকরণে এখানে টি আছে, এখানেও টি আছে, এখানে ভি আর এখানে 66.67। তোমরা আরো ভালো করে মিলাতে পারো। গত ক্লাসে এই ম্যাথের আরেকটা পার্ট যখন করেছিলাম তখন ভি এর ভ্যালু 66.67 এ আসছে। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। এবার কি বুঝতে পেরেছো সামি? জি ম্যাম। হ্যাঁ, এখন আসো হচ্ছে এটা এও কম্পেয়ার করি আমরা। দেখো দুইটাই আমি কম্পেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি। এ আমাদের কি ছিল বলো, ওই বই থেকেই বলো তো দেখি সামি। এর ভ্যালু কত স্থির তরঙ্গের? এর ইকুয়েশনটা কি? a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু 2a cos 2 পাই বাই ল্যামডা x না, 2a cos টুয়াইস পাই বাই ল্যামডা x। এখন এটার সাথে তোমাকে মিলাই দেখাচ্ছি। এই যে 2a, এই যে দেখো 2, কেন আমি এই 0.5 মাল্টিপ্লাই না করে রেখে দিয়েছি দেখো, আমরা যাতে ইকুয়েশনটা পুরোপুরি মিলাতে পারি। এই যে 2 a বিস্তার কত ছিল নতুন তরঙ্গের, পুরনো তরঙ্গের যে তরঙ্গটা ওখানে দেওয়া ছিল তার বিস্তার কত ছিল? 0.5 ছিল না? দুইটা তরঙ্গ, একটা যেটা স্টেমে দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল, সে তরঙ্গের বিস্তার কত? 0.5 না? জি ম্যাম। হ্যাঁ, এই যে এই গল্প কত আসছে? এখানে 0.5ই থাকছে। তারপর দেখো cos টুয়াইস পাই বাই ল্যামডা, এখানে কত আসছে? 15 পাই। উপরের ইকুয়েশনেও দেখো 15 পাই মানে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, তাহলে নিচের ইকুয়েশনেও হচ্ছে 15 পাই মানে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x, এই যে ইনটু x। এবার কি মিলেছে কিনা দেখো। জি ম্যাম। কোনো অসঙ্গতি লাগছে বাবা? না। যদি এটা না, না ম্যাম। হতো তাহলে তোমরা কিভাবে বুঝতে পারতে? এখানে এই যে ভিটি এর ইকুয়েশন, হ্যাঁ, বয়ের সাথে ভি এর ভ্যালু মিলতো না, এবং এখানে যে 1.5 পাই, এখানেও কিন্তু 1.5 পাই হতো না কিন্তু। তো এই 1.5 পাই ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা, আর এখানে 1.5 পাই ইকুয়াল টু হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, যেটা এই যে কজের সাথে আছে। তো এই ইকুয়েশনের সাথে কি আছে? ভিটি আছে, আর এই ইকুয়েশনের বিস্তারের ইকুয়েশনের সাথে আছে কি? টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x। আর দেখো এখানেও টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x। এবার এরপরেও মানে কারো কি বুঝতে অসুবিধা আছে নাকি বলো? কারণ এই বারবার তোমাদেরকে না, বলছি, কোনো কিছু যদি রিপিট করাও লাগে আমি অবশ্যই রিপিট করব, বারবারই করব, কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা কোনোভাবেই বাদ দিতে পারবে না। এই তরঙ্গ শুধুই ইন্টারমিডিয়েটের
সবসময় তো আসেই। আর ফিজিক্সের কিছু কি থাকে, মূল জিনিস থাকে, যেটা এক দুটা চ্যাপ্টার কিছু আসতে যেমন বাদ দিলেও চলে, কিন্তু কিছু কিছু টপিক আছে একেবারে বাদ দেওয়া যায় না। ফার্স্ট পেপারে যেমন এরকম ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে তরঙ্গ। তুমি যদি ভেক্টর আর তরঙ্গ না পারো তাহলে তুমি ফিজিক্স আসলে কিছু পারোই না। এজন্য তরঙ্গ চ্যাপ্টারটা খুব, শুধু যে পরীক্ষা আসবে তা না, তোমার ভর্তি পরীক্ষা বলো, যে কোনো জায়গায় বলো, বা এর পরবর্তীতে যে পড়াশোনা করো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে তোমার তো কি লাগে, ফিজিক্স লাগবেই। আর ফিজিক্স মানে হচ্ছে তরঙ্গ, ভেক্টর এবং আরো কিছু চ্যাপ্টার। তো এইগুলা থাকবেই, সবসময় তোমার থাকবে। ফিজিক্স পড়া মানে এইগুলা থাকবে সবসময়। আচ্ছা, এখন এটা তো আর কোনো সমস্যা নাই না? না ম্যাম। আচ্ছা, অন্যদেরও সমস্যা নাই তো? না ম্যাডাম, সমস্যা নেই। আর আরেকটা জিনিস বলি, তোমরা যদি স্থির তরঙ্গটা ভালো করে পড়ো তাহলেই হচ্ছে ম্যাথস গুলা করতে পারবে। আর যদি স্থির তরঙ্গ না পড়ো তাহলে এগুলা কখনোই তোমার মাথায় ঢুকবে না। শুধু পড়া না, বুঝে একেবারে বারবার প্র্যাকটিস করতে হবে। স্থির তরঙ্গের প্রত্যেকটা ইকুয়েশন, প্রত্যেকটা লাইন, সাথে হচ্ছে ওই যে নিস্পন্দ বিন্দু এবং সুস্পন্দ বিন্দুর যে ইয়েটা আছে, কি বলে, কন্ডিশন গুলো আছে, সেগুলো সহ বারবার লিখে লিখে মুখস্থ করে ফেলতে হবে, বুঝে বুঝে, না বুঝে না অবশ্যই। আচ্ছা, এটা মুছে ফেললাম আমি। আরেকটা হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, তার কিছু অংশ বলেও দিচ্ছি। আরেকটা ইকুয়েশন আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, এবং এই হোমওয়ার্কটা তোমরা সবাই করবে। এটাও একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, y equal to 0.5 sin 800 pi t 800 pi t minus twice pi divided by 0.5x 0.5x। এ হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। এখন এটার কোশ্চেন গুলো একটু তোমরা লিখতে পারো। প্রথম কোশ্চেন হচ্ছে এই তরঙ্গের বেগ বের করবে। গ নাম্বার কোশ্চেন হচ্ছে কি, এই তরঙ্গের বেগ বের করবে। আর ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে যে এটা যদি এরকম হয়, আরেকটা তরঙ্গ এদিক, এটা তো বাম থেকে ডানে গেল, আরেকটা ডান থেকে যদি বামে ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে যে স্থির তরঙ্গ হবে সেই স্থির তরঙ্গের কম্পাঙ্ক এবং মূল তরঙ্গের কম্পাঙ্কের কম্পেয়ার করতে বলেছে। ভালো করে শুনো কি বললো এখানে। এই একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, যার কি বের করব আমরা, এখান থেকে শব্দের বেগ বের করব। এই তরঙ্গের কি বের করব, বেগ বের করব। এবং আরেকটা তরঙ্গ যখন অপোজিট থেকে আসবে, বিপরীত দিক থেকে যখন আরেকটা তরঙ্গ আসবে, এই দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গ তৈরি হবে, আমরা জানি যে দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে কোন তরঙ্গ তৈরি হয়, স্থির তরঙ্গ তৈরি হয়। ওই স্থির তরঙ্গের কম্পাঙ্ক এবং এই তরঙ্গের কম্পাঙ্ক দুইটারই হচ্ছে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ দুইটারই কম্পাঙ্ক বের করতে হবে। কোশ্চেনটা কে কে বুঝো নাই বলো আমাকে। ম্যাডাম বুঝছি। রিপিট করতে হবে আবার। ম্যাম এই যে সমীকরণ আছে এইটার কম্পাঙ্ক আর হলো স্থির তরঙ্গের কম্পাঙ্ক তুলনা করো। হ্যাঁ 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 হ্যাঁ, তুলনা করো। এখান থেকে এই তরঙ্গেরও কম্পাঙ্ক বের করবে, তারপরে আরেকটা তরঙ্গ অপোজিট থেকে এসে যে স্থির তরঙ্গ ক্রিয়েট করবে, এখানে যে স্থির তরঙ্গ তৈরি করবে তারও কম্পাঙ্ক বের করবে। দুটারই কম্পাঙ্ক বের করে কম্পেয়ার করবে, কোনটা বেশি কোনটা কম, বা এই টাইপের কিছু। বোঝা গেল? জি ম্যাডাম, বুঝতে পারছি। অন্যরা? ফারহানা আছো নাকি ক্লাসে? ম্যাথিউ তো রেসপন্স করো না কেন ম্যাথিউ? ইয়েস ম্যাম। হ্যাঁ, বুঝতে পেরেছো নাকি এই চ্যাপ্টারটা পড়ছো? হ্যাঁ ম্যাম, মানে করতেছি চ্যাপ্টার। ওকে, তো সময় আর বেশিক্ষণ নাই, আমরা এখান থেকে আর এই
এখান থেকে বেগ বের করার জন্য তোমরা সরাসরিও বেগ বের করে ফেলতে পারো, আবার যেটা করতে পারো যে ওই এফ আর ল্যামডা বের করেও বেগ বের করতে পারো। তবে আমি তোমাদেরকে পরামর্শ দিব সরাসরি না করে এফ আর ল্যামডা বের করে করার জন্য, কারণ এফটা তোমার আসলে এফটা এমনিতেও লাগবে। কারণ ডি এর যে কোশ্চেনটা সেখানে কি ছিল বা ভয়ের কোশ্চেনটা হচ্ছে যে দুই ক্ষেত্রে কম্পাঙ্কের কম্পেয়ার করতে, তো এটা দিয়ে যদি সরাসরি বেগ বের করো আলটিমেটলি তোমাকে এফ বের করতেই হবে। তো এর চাইতে ভালো হয় যে তুমি এটাকে কি করতে পারো, এফ আর ল্যামডা বের করে ভি বের করো, তাহলে সেই ক্ষেত্রে এফটা এখান থেকে বের করা হয়ে গেল, যেটা আমাদের ঘ নাম্বার কোশ্চেনে লাগবে আর কি। আর যদি সরাসরি বেগ বের করতে যাও সেক্ষেত্রে টোয়াইস পাই ডিভাইডেড বাই 0.5 এটাকে কমন নিয়ে বাইরে পুরোটাকে কমন নিয়ে নিতে হবে। টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স এই সমীকরণের সাথে কম্পেয়ার করে যদি সরাসরি বেগ বের করতে যাও তখন কি করতে হবে, টোয়াইস পাই ডিভাইডেড বাই 0.5 পুরোটাই হচ্ছে কমন নিয়ে নিতে হবে। আচ্ছা তোমরা অ্যাটেন্ডেন্স দেওয়া ছাড়া যেও না, আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্সের লিংকটা দিচ্ছি।